চাচ্ছেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য, যে শেখ হাসিনাকে ভারতে হত্যা করা হবে, হত্যা করানো হবে এবং তারেক রহমান সাহেবকেও বাংলাদেশে। বাট ষড়যন্ত্রটা এবার প্যারিস ষড়যন্ত্রটা খুবই ভয়ঙ্কর এবং খুবই সুচতুর, যে আগামী 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এই ঢাকাকে ওয়াশিংটন চাপ দিবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার জন্য। এটা হলো একটা কার্ড, উনি সফলভাবে খেলেছেন। অন্য কার্ডটা হলো যে শেখ হাসিনাকে ভারতে হত্যা করা হবে, হত্যা করানো হবে। তখন যদি তারেক রহমান সাহেব নিহত হয়ে যান, তাহলে এটার অন্যরকম একটা ইন্টারপ্রিটেশন আসবে, যে উনি হয়তো ইসলামপন্থীদের হাতে নিহত হয়েছেন। আর শেখ হাসিনা তো মানে তারপরে আর একটাই যেটা বলা হয় যে অপশন থাকে, সেটাও যদি পড়ে যায়। এবং আমি আপনাকে এটা মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলছি যে ইউনূস ক্ষমতায় ফিরে আসছেন। তো আসলে একটা নারী একজন পুরুষের সঙ্গে থাকতেই পারে, তাই না? এটা কোনো খারাপ কিছু না। কিন্তু উনি বাংলাদেশের সুলতান হতে চান, অটোমান সুলতানের মতো। তখন মানে পুরো চট্টগ্রাম জেলাটা মার্কিন সামরিক ঘাঁটির জন্য চাওয়া হবে এবং আরাকান করিডোর, এই দুটো দিয়ে দিলেও তো বিএনপি শেষ। অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তান, এদের সঙ্গে যে ওনার কথা হয়েছে, তাছাড়াও ওনার ওয়েগনার গ্রুপের সঙ্গে যোগাযোগ হয়েছে। ওয়েগনার গ্রুপের লোকেরা অন্য হোটেলে আছে, আমি সেই হোটেলের নামও আমার পোস্টে দিয়েছি। সেখানে আইরিশ রিপাবলিকান আর্মির লোক আছে। আমরা সবাই জানি যে ওয়েগনার গ্রুপ যে রাশিয়ার, তাদের ভাড়াটে খনি আছে, যাকে আমরা বলি অ্যাসেসিন অন পেমেন্ট, হায়ার্ড অ্যাসেসিন ওদের আছে, আর এরও আছে। তো এটা উনি করতে চাচ্ছেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আর বাংলাদেশের পাটটায় ওনার সঙ্গে হাত মিলিয়েছেন কিছু বহিষ্কৃত এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সেনা অফিসার, যারা 2024-এর জিহাদি অভ্যুত্থানের পর ভীষণভাবে সক্রিয় ছিল, সবাক ছিলেন। ওনাদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নানান কথা বলতে, এবং এই নির্বাচনের পর 12 ফেব্রুয়ারি হঠাৎ ওনারা চুপ হয়ে গেছেন। তো ইউনূসের এখন প্ল্যান হলো একদম, আমি যদি বলি ডিসপারেট মিশনে উনি নেমে গেছেন। একটা তো আপনাকে বলেই দিলাম যে ইসরায়েলকে উনি পরামর্শ দিয়েছেন, এবং আপনি নিশ্চিত থাকুন যে আগামী 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এই ঢাকাকে ওয়াশিংটন চাপ দিবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার জন্য। এটা হলো একটা কার্ড, উনি সফলভাবে খেলেছেন। অন্য কার্ডটা হলো যে শেখ হাসিনাকে ভারতে হত্যা করা হবে, হত্যা করানো হবে এবং তারেক রহমান সাহেবকেও বাংলাদেশে অবসরপ্রাপ্ত ও বহিষ্কৃত সামরিক অফিসার, যারা বাংলাদেশকে একটি খেলাফত রাষ্ট্র বানানোর প্লট এগিয়ে নিয়ে যাচ্ছিল, যেখানে কারা কারা ছিল সেটা তো আমরা সবাই জানি, যুদ্ধ অপরাধীদের সন্তানরাও ছিল। তো তারা এখানকার পার্টটা ওরা খেলে দিবে, আর ভারতের পার্টটাতে আইদার ওয়েগনার গ্রুপ অথবা IRA, মানে একসঙ্গে তার দুটো অ্যাসাসিন গ্রুপকে নামানো হবে না, একটাকে। বাট ষড়যন্ত্রটা এবার প্যারিস ষড়যন্ত্রটা খুবই ভয়ঙ্কর এবং খুবই সুচতুর। দেখুন, ইউনূস যখন 2024-এর 5 আগস্টের আগে প্যারিস যান, তখনও কিন্তু ঠিক এইভাবেই নীরবতা পালন করা হয়েছিল। আর যে হোটেলের কথা আপনি বলছেন, সেই হোটেলটা অ্যাকচুয়ালি ইউনূস সেই হোটেল থাকেন না। সেই হোটেলটাতে উনি গিয়ে দেখা করছেন, যেখানে 188টা রুম আছে, যার 100টাই সুইট, বাকি 88টা বিলাসবহুল রুম। মানে এটা খুব একটা পশ হোটেল। তো যেই কথাটা আমি এখন পর্যন্ত বলিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ওই হোটেলে তুরস্কের নাগরিক আছে, পাকিস্তানি আছে, যেটা তো বলেছি, কিন্তু সেখানে ইসরায়েলেরও 6 জন লোক আছে, এবং তাদেরকে ইউনূস দেখা করে বলেছেন যে ইসরায়েল সরকার যেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে তারেক রহমানের উপর চাপ প্রয়োগ করে। যে পাকিস্তানকে তো চাপ প্রয়োগ করা হয়েছেই স্বীকৃতি দেওয়ার জন্য, এবং দিয়েও দিবে। তো ইসরায়েলকে বলা হয়েছে যে তোমরাও
বাংলাদেশের সরকারের উপর চাপ প্রয়োগ করো, যেন স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, এবং আমি সমর্থন করব। যেই কথাটা আপনাকে আগের প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমেরিকা এটাকে একটা প্রেসার কার্ড হিসেবে ব্যবহার করবে, এবং ইউনূসও জানে যে এই মুহূর্তে বিএনপি সরকারকে টালমাটাল করে দেওয়ার জন্য এর চাইতে ভালো আর অস্ত্র তার হাতে কিছুই নেই। তো এটা একটা ওয়ান অফ দি মেনি কনস্পিরেসিস, মানে ষড়যন্ত্রের অংশ। এবং সেই হোটেলের 4 তলায় ইসরায়েলিরা আছেন, এবং তারা এতটাই উচ্চ পদস্থ যে তাদের যে হোটেল বুকিংটা সেটা প্যারিসে যে ইসরায়েল দূতাবাস তারা করেছে। আপনিও জানেন, আমরাও জানি যে দূতাবাস তো সাধারণ মানুষদের জন্য কোনো বুকিং করে না। এবং ওই লোক 6টা রুমে যারা ছিল তারা ইউনূসের সঙ্গে মোট 2টো বৈঠক করেছে রুদ্ধদ্বার, মানে কনফারেন্স রুম ভাড়া নিয়ে। সেখানে 6 জন বনাম ইউনূস এবং তার সঙ্গিনী লামিয়া মোর্শেদ, আর কেউ ছিল না। তো এত বড় একটা কনফারেন্স রুম ভাড়া নিয়ে দরজা বন্ধ করে বৈঠকটা তখনই হয় যখন মানুষ এটাকে নীরব গোপন রাখতে চায়, কারণ হোটেল রুমটায় রেকর্ডিং হতে পারে, আড়িপাতা হতে পারে, এই সমস্ত ব্যাপার আছে। এবং তারা সেই 2টো বৈঠক করার পর তারা কিন্তু এই প্যারিস থেকে ইসরায়েল ফিরে যাননি, তারা প্যারিস থেকে ওয়াশিংটনে গেছেন। এটা হলো প্রথম তথ্য আপনার জন্য, যেটা আমি এখন পর্যন্ত। ইউনূস তো অনেক ধূর্ত প্রকৃতির মানুষ, উনি ইসরায়েলকে বলেননি উনি কি চান। উনি শুধু বলেছেন দেখো 2020 সালে এই পাসপোর্ট থেকে স্টেপ ইসরায়েল চলে গিয়েছিল, এটা যে সে করেনি সেটা সে বলছে না। তো আমার সময় তো আমি এগুলো নিয়ে আর কিছু করিনি। এখন তো এই সরকারটা তারা তো ভীষণ ইসলামিস্ট, এন্টিসেমাইট, মানে তার ভাষায়। তো তারা আবার পাসপোর্টে ওটা ফেরত আনছে। তো তোমরা ওয়াশিংটনকে বলো এটা চাপ প্রয়োগ করতে, আমি সমর্থন দেব। আমার পক্ষে যারা আছে বাংলাদেশে, তারা তো ইসলামপন্থী দলরাও আছে, আমি তাদেরকেও কনভিন্স করব। কাজেই এখন একটা মোক্ষম সময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য। উনি স্বীকৃতিটা এই জন্য চাচ্ছেন যে যেই মুহূর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ চলে আসবে বিএনপির উপর, এবং বিএনপি যদি সেই চাপের নথি স্বীকার করে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে যে বাংলাদেশে যাদের কথা আমি গত প্রোগ্রামে আপনাকে বলেছিলাম যে তারা হয়তো রাস্তায় নামবে, জামাতে ইসলামী, তারা নামবে না। কারণ জামাতে ইসলামী তো ইসরায়েলের সাথে তাদের কোনো সমস্যা নেই। জামাতে ইসলামী পাকিস্তানের আছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের কোনো সমস্যা নেই। আর আপনি জানেন যে যখন কাদায় এই 2024-এ 23-24 যুদ্ধ হলো, তখন কিন্তু এই ঢাকার রাজপথে আওয়ামী লীগ ফিলিস্তিনি পতাকা নিয়ে নেমেছিল। নামেনি মাত্র 2টো দল, একটা জামাতে ইসলামী আর একটা বিএনপি, ওরা নামেনি। তো এখন ইউনূস এটা একটা, মানে আমি যদি বলি যে খুব স্মার্ট একটা ডিপ্লোমেসি, আমি এভাবেই বলবো, উনি খুব স্মার্ট একটা ডিপ্লোমেসি চাল দিয়েছেন, ডিপ্লোম্যাটিক চাল। এটা হলো একদিকে। অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তান এদের সঙ্গে যে ওনার কথা হয়েছে, তাছাড়াও ওনার ওয়েগনার গ্রুপের সঙ্গে যোগাযোগ হয়েছে। ওয়েগনার গ্রুপের লোকেরা অন্য হোটেলে আছে, আমি সেই হোটেলের নামও আমার পোস্টে দিয়েছি। সেখানে আইরিশ রিপাবলিকান আর্মির লোক আছে। আমরা সবাই জানি যে ওয়েগনার গ্রুপ যে রাশিয়ার, তাদের ভাড়াটে খনি আছে, যাকে আমরা বলি অ্যাসাসিন অন পেমেন্ট, হায়ার্ড অ্যাসাসিন ওদের আছে, IRAরও আছে। তো এটা উনি করতে চাচ্ছেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আর বাংলাদেশের পাটটায় ওনার সঙ্গে হাত মিলিয়েছেন কিছু বহিষ্কৃত এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সেনা অফিসার, যারা 2024-এর জিহাদি অভ্যুত্থানের পর ভীষণভাবে সক্রিয় ছিল, সবাক ছিলেন। ওনাদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নানান কথা বলতে, এবং এই নির্বাচনের পর 12 ফেব্রুয়ারি হঠাৎ ওনারা চুপ হয়ে গেছেন। তো ইউনূসের এখন প্ল্যান হলো
একদম আমি যদি বলি ডিসপারেট মিশনে উনি নেমে গেছেন। একটা তো আপনাকে বলেই দিলাম যে ইসরায়েলকে উনি পরামর্শ দিয়েছেন, এবং আপনি নিশ্চিত থাকুন যে আগামী 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এই ঢাকাকে ওয়াশিংটন চাপ দিবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার জন্য। এটা হলো একটা কার্ড উনি সফলভাবে খেলেছেন। অন্য কার্ডটা হলো যে শেখ হাসিনাকে ভারতে হত্যা করা হবে, হত্যা করানো হবে, এবং তারেক রহমান সাহেবকেও বাংলাদেশে অবসরপ্রাপ্ত ও বহিষ্কৃত সামরিক অফিসার যারা বাংলাদেশকে একটি খেলাফত রাষ্ট্র বানানোর প্লট এগিয়ে নিয়ে যাচ্ছিল, যেখানে কারা কারা ছিল সেটা তো আমরা সবাই জানি, যুদ্ধ অপরাধীদের সন্তানরাও ছিল। তো তারা এখানকার পার্টটা ওরা খেলে দিবে, আর ভারতের পার্টটাতে আইদার ওয়েগনার গ্রুপ অথবা IRA, মানে একসঙ্গে তার দুটো অ্যাসাসিন গ্রুপকে নামানো হবে না, একটাকে। বাট ষড়যন্ত্রটা এবার প্যারিস ষড়যন্ত্রটা খুবই ভয়ঙ্কর এবং খুবই সুচতুর, এবং এটা আমার ব্যক্তিগত ধারণা যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে বিএনপিকে, তারেক রহমান সাহেবকে ভীষণভাবে অজনপ্রিয় করে দেওয়ার একটা চমৎকার কৌশল। মানে বিএনপি যখন এটা করবে তখন জনমত ভয়ঙ্কর ভাবে বিএনপি বিরুদ্ধে যাবে, বিএনপির লোকেরাও বিএনপি বিরুদ্ধে যাবে। আর ইউনূস সাহেব কি চান? ইউনূস সাহেব তো আসলে কখনোই কোথাও কিছু চান না, তাই না? উনি তো দরিদ্র মানুষের ব্যাংকার, উনি তো সুফিয়া বেগমের ভাগ্য উন্নয়নের ব্যাংকার, উনি তো দারিদ্রকে জাদুঘরে পাঠানোর সেই জাদুকর, তাই না? উনি কিছু চান না, কিন্তু উনি যেটা করতে যাচ্ছেন যে বাংলাদেশে বিএনপি সরকারকে ভীষণভাবে অজনপ্রিয় করে দিবে, জনগণ রাস্তায় নেমে আসবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথেই বা স্বীকৃতির ঘোষণা দেওয়ার সাথে সাথেই। তখন যদি তারেক রহমান সাহেব নিহত হয়ে যান তাহলে এটার অন্যরকম একটা ইন্টারপ্রিটেশন আসবে যে উনি হয়তো ইসলামপন্থীদের হাতে নিহত হয়েছেন। আর শেখ হাসিনা তো মানে তারপরে আর একটাই যেটা বলা হয় যে অপশন থাকে, সেটাও যদি পড়ে যায়, উইকেট পড়ে যায়, তখন ইউনূস সাহেব তো আসলে বাংলাদেশে ওনাকে ছাড়া আর তো বাংলাদেশকে চালানোর কি আছে? তখন উনি বলবেন আমি তো চালাতে চাইনি, কিন্তু দেশের এই দুর্যোগে আমি আসলাম। ওই যেভাবে উনি আগের বার এসছিলেন, এসে দেশটাকে ধ্বংস করেছেন, এখন বাকিটুকু পূর্ণ মাত্রায় ধ্বংস করে দেওয়ার জন্য উনি আসবেন, এবং উনি তো ক্ষমতায় দিতে চান। এবং আমি আপনাকে এটা মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলছি যে ইউনূস ক্ষমতায় ফিরে আসছেন। দেখুন, ফখরুদ্দিন আহমেদ সাহেব জনসমক্ষে এসছেন, যেটা আমরা দেখে তো অবশ্যই হতবাক, তাই না? পাশাপাশি আপনি যদি লক্ষ্য করে থাকেন যে বিএনপি ঘরানার কিছু সাংবাদিক, এরা দেখবেন যে বলার চেষ্টা করছে, বলে যাচ্ছে যে 2008 সালে নির্বাচনে ব্যালট পেপার ছাপা হয়েছিল, ওটা ইঞ্জিনিয়ার ইলেকশন ছিল ইত্যাদি। কাজেই এই যে ঘটনাগুলো ঘটছে, যে একদিকে 2008 নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা মানেই সেনা সমর্থনে কোনো কিছু, সবকিছুই বাজে জিনিস হয়, অবৈধ হয়, এটাকে প্রমাণ করার একটা চেষ্টা। এবং আমি যদি বিনয়ের সাথে বলি তাহলে 2026-এর যে নির্বাচন, সেটাও তো সেনা সমর্থনই নির্বাচন হয়েছে, কারণ ইউনূস তো সেনা সমর্থিত সরকার। তো দরজাটা খুলে দিল বিএনপির সেই সাংবাদিকরা, যাতে ভবিষ্যতে অন্য সাংবাদিকরা, অন্য পক্ষ বলতে পারে যে 2026-এর নির্বাচনটাও ইঞ্জিনিয়ার ছিল, যেটা জামাতে ইসলামীর জন্য খুবই একটা সুবিধাজনক পথ হয়ে যাবে, যে আগেরটাও ছিল এখনেরটাও আর্মি ব্যাক কোনো গভর্নমেন্ট, ওরা যাই করে সবই এরকম ঘাপলা হয়। ফখরুদ্দিন সাহেব বাইরে এসছেন, ইউনূস সাহেব এখন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট সম্পন্ন করেছেন। সব মিলিয়ে একটা, মানে আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী গাড়ি চালাচ্ছেন ঢাকার রাস্তায়, তো আমি এটার সাথে ওই আর একটা যে অনেক বিখ্যাত একটা সংলাপ আছে, সেটাকে মেলাতে পারছি না, যে রোম পুড়ে যায়, নীরব বাঁশি বাজায়, দেশ পুড়ে যায়, আর তারেক রহমান গাড়ি চালায়।
তো উনি জানে না যে উনি রাস্তার বর্জ্যটাই দেখছেন, কিন্তু ওনার সরকার যে ক্রমশ বর্জ্যের মধ্যে ডুবে যাচ্ছে আকণ্ঠ, ওনার চারপাশে শত্রুরা যে সক্রিয় হয়ে যাচ্ছে এবং ওনার যে দিনটা খুব ছোট হয়ে আসছে সেটা উনি বুঝতেছেন। লামিয়া মুর্শিদ হলেন মোহাম্মদ ইউনূসের পার্টনার ইন ক্রাইম এবং ওনার যত গোপন কিছু আছে, যে বিত্তবানেরা বিভিন্ন ভোল্টে গোপন জিনিস রাখে, গোপন নথি রাখে, লামিয়া মুর্শিদ হলেন মোহাম্মদ ইউনূসের সেই গোপন ভোল্ট যার ভিতর সব তথ্য আছে। ইউনূস প্রতিদিন কবার ইনসুলিন নেন বা ওনার ডায়াপার কতবার বদল করতে হয়, এটা তো সবাই জানেন যে ওনার ডায়াপার চেঞ্জ করতে হয়, সবকিছুই লামিয়া মুর্শিদ জানেন। এবং ইউনূসের কোন ব্যাংকে কোথায় কি টাকা আছে, অফশোর অ্যাকাউন্ট গুলো কোথায় আছে, এটা থেকে শুরু করে যে দেখুন যে ইসরায়েলিদের সঙ্গে যে এই বৈঠকটা বা পাকিস্তানি আইএসআই তুরস্কের এমআইটির সাথে, সব বৈঠকে কিন্তু লামিয়া মুর্শিদ ছিলেন। ব্যাপারটা তো এমন না যে ইউনূস ইংরেজি ভাষা বোঝেন না, ওনার একজন দোভাষীর দরকার, ওরকম না, তাই না? তার মানে ইউনূসের ওই যে আমি বললাম যে পার্টনার ইন ক্রাইম, মানে যা কিছুই ইউনূস করছেন বৈধ অবৈধ, আসলে উনি তো বৈধ কিছুই করেন না, সবই অবৈধ। তো এই সব কিছুর এমন এক আনঅ্যাভয়েডেবল সাক্ষী, আনঅ্যাভয়েডেবল সহকর্মী এই লামিয়া মুর্শিদ, যে কাজেই ওনাকে নিয়ে হয়তো অনেকেই একটু রোমান্টিক কিছু ভাবতেই পারে, কিন্তু আমরা যারা পশ্চিমা বিশ্বে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে মিশি, তো আসলে একটা নারী একজন পুরুষের সঙ্গে থাকতেই পারে, তাই না? এটা কোনো খারাপ কিছু না। কিন্তু লামিয়া মুর্শিদই কেন, মানে আর কেউ কেন নেই? ওই যেটা বললাম যে উনি তার পার্টনার ইন ক্রাইম এবং উনি সবকিছু জানেন। এবং লামিয়া মুর্শিদ সেই সিন্দুক, যেই সিন্দুক যদি কোনোদিন খুলে দেয় তাহলে ইউনূসের আর অস্তিত্ব থাকবে না। না, ইউনূস সাহেব তো প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছে ওনার নেই। উনি বাংলাদেশের সুলতান হতে চান, অটোমান সুলতানের মতো, এবং সেই পথ উনি তৈরি করছেন। উনি আবার ক্ষমতায় যাবেন, আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে উনি আবার ক্ষমতায় যাবেন -2 বাস্তবায়িত করে। এবং আপনি যদি অনুগ্রহ করে এটা স্মরণ করেন যে যখন 1/11 হয়েছিল, সে আপনি ফখরুদ্দিনের নাম বলেছেন বা অন্যদের নাম বলবেন মঈনুদ্দিন, কিন্তু সেটার টপ ক্রীড়নক তো ইউনূসও ছিল। 1/11 পরে তো ইউনূস ঠিক এইভাবেই ক্ষমতায় আসতে চেয়েছিল, যেটা পরবর্তীতে 24-এর জিহাদি অভ্যুত্থানের পর সম্ভব হয়েছিল। কাজে ইউনূস 1/11 যে তার ইনকমপ্লিট যে এজেন্ডা, ইনকমপ্লিট মিশন, ইনকমপ্লিট ড্রিম, আনঅ্যাকমপ্লিশ ড্রিম, সেটা তো 24-এ সামান্য বাস্তবায়িত হয়েছে। কিন্তু ইউনূসকে তো এই নির্বাচনটা অহেতুক একটা নির্বাচন দিয়ে, মানে 2008-এর যে নির্বাচন সেটাও আপনার ইঞ্জিনিয়ার ছিল, এখন তো বিএনপির লোকেরাই বলছে। আর এখন যেটা হয়েছে 24-26-এ সেটা জামাতের লোকেরা বলবে ইঞ্জিনিয়ার, দেখবেন কিছুদিন পর বলবে। তার মানে নির্বাচন বাংলাদেশে করে কোনো লাভ নাই, এগুলো সবই ইঞ্জিনিয়ার। বাংলাদেশে আসলে গণতন্ত্রেরও দরকার নাই, এগুলো অপ্রয়োজনীয়। বাংলাদেশে একটা সুলতানাত কায়েম করবে, এবং সেই সুলতানাত কায়েম না করলে তো ইউনূসের সঙ্গে এমআইটি মানে তুরস্কের গোয়েন্দা সংস্থার এতজন কর্মকর্তা আসতেন না। সবচেয়ে চমৎকার যে বিষয়টা, বা 1/11-এর যে অন্যতম নায়ক ফখরুদ্দিনকে তো সামনে নিয়ে আসা হয়েছে, মানে যারা এতকাল খলনায়ক ছিল তাদেরকে নায়ক বানানো হবে, শুরু হয়ে গেছে প্রক্রিয়া। এবং 2008-এর নির্বাচনকে তো অলরেডি বিএনপির সাংবাদিকরা তারা বলছে যে এটা ইঞ্জিনিয়ার ছিল, ব্যালট পেপার ছাপা হয়েছে, তো শুনছেন, বলছে বারবার। কিছুদিন পর শুনবেন যে 26-এর নির্বাচনও ইঞ্জিনিয়ার ছিল, ব্যালট পেপার ছাপা হয়েছে না, জামাত জিততো, এটাও আসবে সেই ন্যারেটিভটা। তারপরে 11-র যারা ভিলেন তারা হবে নায়ক, 24-এর যারা ভিলেন তারাও হবে নায়ক, এবং
দুই পক্ষের যে কমন ফ্রেন্ড ইউনূস, তিনি হবেন বাংলাদেশের আগামী দিনের সুলতান। আর একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাবো, যে একটা হোটেলেই যেটাতে মাত্র 188টা রুম, 188টা রুমের একটা হোটেলে কিন্তু 100টা সুইট থাকে না। সাধারণত একটা হোটেলের 10 থেকে 20% সর্বোচ্চ সুইট থাকে। তো এই হোটেলে 100টা সুইটে ইসরায়েলিরাও এসছে, পাকিস্তানি আইএসআইও এসছে, তুরস্কের গোয়েন্দারাও এসছে। তার মানে পাকিস্তান তো ইসরায়েলের শত্রু, মানে বাহ্যিক দৃষ্টিতে, তাই না? এখন আসলে কি হচ্ছে ব্যাপারটা, মানে এখানে কে কোথায় কি খেলছে? তাহলে কি পাকিস্তান, আমি যেটা আপনার আগের প্রোগ্রামে বলেছিলাম যে পাকিস্তান চাইবে যে ও তো স্বীকৃতি দিয়েই দিবে, আমি আপনাকে আজকে বলছি যে সর্বোচ্চ 2-3 সপ্তাহের মধ্যে পাকিস্তান স্বীকৃতি দিবে। এখন পাকিস্তান বাংলাদেশকে টানতে চাইছে সেই দলে, আর সেই কাজটা পাকিস্তান যে করাবে ইসরায়েলকে দিয়ে, তো এই পাকিস্তানের সঙ্গে তো আর তারেক রহমান সাহেবের ইউনূসের মতো ঘনিষ্ঠতা নাই, বা পাকিস্তানের কথাগুলো তো তারেক রহমান সব শুনবেন এমন না। মানে যখন ইসরায়েল প্রসঙ্গ আসবে তখন তো তারেক রহমান সাহেব রিয়েক্ট করবেন, কিন্তু ইউনূস তো একজন আন্তর্জাতিক মানুষ, কাজেই ওনার তো এটা সমস্যা নাই। এগুলো উনাকে ইউজ করা হলো। এবং আমি যেটা বললাম, আপনি রক্তক্ষয়ী বলেন, আমি বলবো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এই বিএনপিকে বাধ্য করা হবে, কারণ বিএনপিকে বলা হবে ইসরায়েলকে স্বীকৃতি দাও। বিএনপি যদি বলে স্বীকৃতি দিলে এই সমস্যা সেই সমস্যা, তখন মানে পুরো চট্টগ্রাম জেলাটা মার্কিন সামরিক ঘাঁটির জন্য চাওয়া হবে, এবং আরাকান করিডোর, এই দুটো দিয়ে দিলেও তো বিএনপি শেষ। কাজেই আপনি নিশ্চিত থাকতে পারেন যে মোহাম্মদ ইউনূস বীরের বেশে ওতমান সুলতানের মতো, যারা সম্মানিত দর্শক আছেন আজকে প্রোগ্রাম দেখছেন তারা সবাই নিশ্চয়ই জানেন যে ওতমান সুলতানটা কে। যে ওতমান সুলতানের বেশে আবার ইউনূস ক্ষমতায় ফিরে আসবেন, এবং সেই ক্ষমতায় ওনার আর কোনো প্রতিপক্ষ থাকবে না, মানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না। ওনার যে কথিত প্রতিপক্ষ থাকবে জামাতে ইসলামী, সেটা তো ওনারই লোক, ওনারই পক্ষের লোক। আর ওনার যে সন্তান তুল্য রাজনৈতিক দলটি আছে, যে সেটা তো আর ওনার বিরুদ্ধে যাবে না। কাজে মনে করুন যে বাংলাদেশ ইউনূসের যে স্বপ্ন, ইউনূসের কোনো স্বপ্নকে তো ব্যর্থ হয়নি। যে লোকটা মানে ওই অক্সফামের ফোর্ড ফাউন্ডেশনের একটা ক্ষুদ্র ঋণের যে অনুমোদন ছিল কয়েক যুগ আগের চিটাগাং ইউনিভার্সিটির অন্যের নামে, সেইটাকে চুরি করে উনি আজকে ইউনূস বনে গেছেন। তো ওনার তো কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকে নাই। এবার ওনার শেষ স্বপ্ন যেটা, ওই যে কথাটা বারবার বলেছিলেন, 10 বছর, 20 বছর, 50 বছর, মানে 50 বছরটা তো আর উনি এটা একটা কি বলে রূপক অর্থে ব্যবহার করেছেন, মানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ইউনূস থাকবেন, উনি আসছেন। এবং আরেকটা খবর দিয়ে আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় চাইব, যে ইউনূস যে আসছেন তা আরেকটা ইঙ্গিত হলো তার যে বটবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাকে শক্তভাবে মোবিলাইজ করা হয়েছে। এবং আমরা যারা, আপনি, আমরা এবং আরো যারা ইউনূসের সমালোচনা করি, আমাদের সবার তালিকা হচ্ছে, আমাদের সবাইকেই জেলে পাঠানো হবে, কাউকে কাউকে বিভিন্ন অভিযোগে ফাঁসিও দেওয়া হবে। কাজে এই যে ব্যাপক প্রস্তুতি ইউনূস নিয়ে নিয়েছেন, মানে সাংবাদিক নির্যাতনের এবং সোকল মানবাধিকার লঙ্ঘনের, তো বুঝতেই পারছেন যে এটা কোনো গণতন্ত্র না, একটি খেলাফত রাষ্ট্রের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খুবই দ্রুত। এবং তারেক রহমান সাহেব যতই গাড়ি চালান আর বর্জ্য পরিষ্কার করান, বা উনি যতই স্টান্ট দেখানোর চেষ্টা করেন, কিন্তু ওনার পায়ের নিচ থেকে মাটিটা আদতেই সরে যাচ্ছে।